বাম পাশে কম্পাউন্ড, তার মাঝখানে তার পরের যে ঘরটা সেখানে বলা আছে কি কি ক্যান্সার ডেভেলপ করে, এটাই বেসিক্যালি পড়বো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে। ইনফিনিটি স্টার, আর্সেনিক কি ক্যান্সার করে, অ্যাসবেস্টস কি ক্যান্সার করে, ক্যাডমিয়াম কি ক্যান্সার করে, বেরিলিয়াম কি ক্যান্সার, জাস্ট এতগুলাই পড়বো আমরা। বেনজিন কি ক্যান্সার করে। এরপরে যেটা আছে দেখেন, শুধু আর্সেনিকের ক্ষেত্রে ডান পাশে আরেকটা ঘর আছে, প্রথম লাইনটা মার্ক করেন যে আর্সেনিক হ্যাজ বিন ক্লাসিফাইড এজ ক্লাস 1 হিউম্যান কার্সিনোজেন, জাস্ট এই লাইনটাই। এরপর দেখেন আর্সেনিক আরো কিছু কিছু ক্যান্সার করে, যে সিসি, বোয়েন্স ডিজিজ, বেজাল সেল কার্সিনোমা, তারপর নিচে হচ্ছে মার্কেল সেল কার্সিনোমা, ঠিক আছে। এই জাস্ট এই নামগুলো, এই বাম পাশের ঘরটা মানে মাঝখানের ঘরে তো কিছু ক্যান্সারের কথা বলা আছে, একই সাথে এই পাশের ক্যান্সার গুলোও সে করে। এই সিসি বিসিসি এগুলোতে এখানে বলাই আছে, এক্সট্রা হিসেবে দেখেন যে বোয়েন্স ডিজিজের কথা বলা আছে, মার্কেল সেল কার্সিনোমা, এই কয়েকটা কথা বলা আছে আর কি। এই নাম দুইটাও একটু এর সাথে পড়ে ফেলবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার। এরপরে চলে যান আমাদের শিটে যেটা আছে যে মেজর কেমিক্যাল কার্সিনোজেন। এখানে আমরা একটা ছক আছে, সবগুলো ছক আমরা পড়ি না, আমরা যেটা পড়ি দেখেন যে বাম পাশের যে ঘরটা, বাম পাশের ঘরের ভিতরে 3 নাম্বার যে পয়েন্টটা, ন্যাচারাল প্ল্যান্ট এন্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস, যে অ্যাফ্লাটক্সিন, বি গ্লাইসোফুলবিন, এই ঘরটা পড়বেন। কি কি ন্যাচারাল প্ল্যান্ট মাইক্রোবিয়াল প্রোডাক্ট আমাদেরকে এখানে এই করি আমরা। আর ডান পাশের যে ঘরটা, ডান পাশের ঘরে দেখেন অ্যালকাইলেটিং এজেন্ট আছে কিছু, প্রথমটা যেটা আর কি, বিটা প্রোপায়োল্যাকটন, ডাইমিথাইল সালফেট, ডাইঅক্সি বিউটেন, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। সো এখান থেকে আর আমরা তেমন কিছু আর পড়ি না। নিচের দিকে দেখেন এই যে কি বলে রেডিয়েশন কার্সিনোজেন্স, এগুলো একটু জাস্ট রিডিং পড়বেন আর কি, হ্যাঁ, পুরো মুখস্থ করার দরকার নাই, একটু রিডিং পড়ুন। যে এই যে আয়োনাইজিং রেডিয়েশন কি কি করতে পারে, যে ক্রোমোজোম ব্রেকডাউন করতে পারে, ট্রান্সলোকেশন করতে পারে, এই জিনিসগুলো আর কি। আর ইউভি রে দেখেন কি করতে পারে, ফরমেশন অফ পাইরিমিডিন ডাইমার্স উইথ ডিএনএ লিডিং টু মিউটেশন, হ্যাঁ, আলট্রাভায়োলেট রে কি করছে আপনার মিউটেশন করছে। আর আয়োনাইজিং রেডিয়েশন হচ্ছে ক্রোমোজোম ব্রেকডাউন করে, যাতে এতটুকুই। এরপরে দেখেন অনকোজেনিক মাইক্রোবিয়ালস, পরের ঘরে পরের পেজে আর কি। তো এখানেও দেখেন যে ভাইরাস টাইপ মাইক্রোবিয়ালস, এখানে খুব সুন্দর কথাটা একটু মনে রাখতে হবে যে মাইক্রোবস যখন বা মাইক্রোবিয়ালস যখন বলবে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপরে প্যারাসাইট সবগুলাই। ফলোইং হুইচ আর দা এই যে অনকোজেনিক মাইক্রোবিয়ালস, তখন ভাইরাস থাকলেও ভাইরাস, যদি তার সাথে কোনো ব্যাকটেরিয়ার নাম দেয় তাও হবে কিন্তু আনসার। কিন্তু যখন বলবো ফলোইং হুইচ আর অনকোজেনিক ব্যাকটেরিয়া, অনকোজেনিক ভাইরাস, তখন শুধু ভাইরাসের নাম। যখন ব্যাকটেরিয়া তখন শুধু ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তো অনকোজেনিক মাইক্রোবিয়ালসের ক্ষেত্রে দেখেন ভাইরাস টাইপ, এই যে কতগুলো ভাইরাসের নাম বলা আছে বাম পাশে, তার একদম ডান পাশে অ্যাসোসিয়েটেড ক্যান্সার, মাঝখানে ফ্যামিলি পড়ার দরকার নেই, কিন্তু ভাইরাস কি ক্যান্সার করে, ভাইরাস কি ক্যান্সার করে, ইনফিনিটি স্টার টপিক প্রশ্ন আসে এখান থেকে। এরপরে নিচে দেখেন অনকোজেনিক ব্যাকটেরিয়া, তার ডান পাশের ঘরে কি কি ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। অনকোজেনিক ফাঙ্গাস আছে, খেয়াল করে দেখেন। অনকোজেনিক প্যারাসাইট আছে, ঠিক আছে, এই জিনিসগুলো পড়বেন শুধু। ইনফিনিটি স্টার টপিক এটা, অনকোজেনিক যে মাইক্রোবিয়ালস গুলো আছে। এরপরে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, DDS 21 এখান থেকে প্রশ্ন আসছে একটা, যদিও ঠিক আছে, ইম্পর্টেন্ট ট্রিপল স্টার টপিক একটা। আমরা তো যে 3টা সালের প্রশ্ন দেখিয়েছিলাম সেখানেও একটা ছিল। তো খেয়াল করে দেখেন এখানে স্কিন, এই অনেক কিছু, ফিমেল জেনিটেলিয়া, ব্রেস্ট, মাউথ, ইসোফেগাস, অনেক কিছু আছে আর কি। তো আমাদের এগুলো বেসিক্যালি দরকার হয় না, আমরা যেটা পড়বো সেটা পড়বো হচ্ছে যে স্কিনের গুলো একটু রিডিং পড়বো, এবং এই জিনিসগুলাই কিন্তু আমরা আমাদের ওরাল প্যাথোলজিতে আমরা পড়ি। তো ওরাল প্যাথোলজিতে একটা চ্যাপ্টার আছে ওরাল পটেনশিয়ালি প্রি ম্যালিগন্যান্ট ডিজঅর্ডার, যেটা। তো এখানে দেখবেন একটা ছক দেয়া আছে, এই ছকে পটেনশিয়ালি ম্যালিগন্যান্ট ডিজঅর্ডার কি কি, সেটা রিস্ক কেমন, হাই রিস্ক, লো রিস্ক, মডারেট রিস্ক, এই রিস্ক সহ বলা আছে। এই ছকটা একটু পড়ে ফেলবেন, তাহলে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এখানে শুধু স্কিনের এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর কি। ওকে, নিওপ্লাসিয়া উইথ HIV ইনফেকশন, এই জিনিসগুলো আমরা এত বেশি আর পড়বো না বা পড়ার দরকারও নেই। এরপর আমরা চলে যাব হচ্ছে মলিকুলার বেসিস অফ দ্য ক্যান্সার, ঠিক আছে, 39 নম্বর পেজে মলিকুলার বেসিস অফ দ্য ক্যান্সার। আচ্ছা, রোল অফ জেনেটিক অ্যান্ড এপিজেনেটিক অল্টারেশন, এটা আপনাদের শিটে নাই, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের শিটের পাশে নোট করে রাখতে পারেন। তো এখানে যেটা হচ্ছে ফার্স্টলি, যেটা যে নন লিথাল জেনেটিক ড্যামেজ লাইজ এট দ্য হার্ট অফ দ্য কার্সিনোজেনেসিস, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। জেনেটিক ড্যামেজ তো অবশ্যই হতে হবে, একটা স্টিমুলেশন আসবে, জেনেটিক ড্যামেজ হতে হবে, কিন্তু সেটা অবশ্যই কেমন, নন লিথাল। একটা স্টিমুলেশন আসলো, জেনেটিক ড্যামেজ হলো, কিন্তু সেলটা মারা গেল, ওই সেল তো আর কোনো গ্রোথ করতে পারছে না। আপনাকে তো ক্যান্সার হতে গেলে অবশ্যই গ্রোথ হতে হবে, তো গ্রোথ হতে গেলে সেলটা যদি মারাই যায়, লিথাল যদি কোনো স্টিমুলেশন পায়, তাহলে তো লাভ নাই, সেলটা মারা গেল, এর আর কোনো গ্রোথ নাই। তাহলে কি হতে হবে, স্টিমুলেশন যেটা আসতে হবে অবশ্যই নন লিথাল, কথাটা খুব সুন্দর করে মাথায় গেঁথে নিতে হবে। এরপরে দেখেন টিউমার, ওই যে এটা তো আমরা ক্লোনাল এক্সপানশনটা এগুলো পড়ে আসছি। এরপরে খেয়াল করে দেখেন যে 4 ক্লাসেস অফ জিনস আর দ্য প্রাইমারি বা প্রিন্সিপাল টার্গেটস অফ দ্য ক্যান্সার কজিং মিউটেশন। এই যে ক্যান্সার কজিং যে মিউটেশন হয়, মানে যে মিউটেশন গুলোর জন্য ক্যান্সার হচ্ছে, সেই মিউটেশন গুলো কোন ধরনের জিনকে টার্গেট করে, মিউটেশন তো বেসিক্যালি জিনে হয়, তো কোন ধরনের জিনগুলোকে টার্গেট করবে। খেয়াল করে দেখেন যে আমাদের বডিতে বিভিন্ন রকমের জিন আছে, নর্মাল যে জিনগুলো সেগুলোকে বলা হয় প্রোটো অনকোজিন,
নর্মাল জিনগুলোকে কি নাম বলা হচ্ছে? প্রোটো অনকোজিন। এগুলো যখন মিউটেশন হয়ে যাচ্ছে, যে ক্যান্সার ফর্মেশন করে যদি, সেটাকে আমরা তখন বলি অনকোজিন। তাহলে প্রোটো অনকোজিন আমাদের বডির নর্মাল জিন, আর সেটাকে মিউটেশন হয়ে যখন নষ্ট জিন, খারাপ জিন হয়ে গেল, ক্যান্সার তৈরি করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে অনকোজিন। ঠিক আছে, এই কথাটা আমরা যদি আমরা একটু বুঝি, তো খেয়াল করে দেখেন আমাদের বডিতে অনেকগুলো এরকম আমাদের নর্মাল ফাংশনের জিন আছে। তো একটা ক্যান্সার হতে গেলে কি হতে হবে? এর গ্রোথটাকে আমরা কি বলেছিলাম? যে অ্যাবনর্মাল গ্রোথ হবে, এক্সেসিভ গ্রোথ হবে, আনকোঅর্ডিনেটেড গ্রোথ হবে এবং পারসিস্ট করবে। সবচেয়ে বড় কথা পারসিস্ট মানে কি? এই গ্রোথটা সবসময় চলতে থাকে, কোনোভাবে এই গ্রোথটাকে নষ্ট হতে দেয়া যাবে না। তাহলে আমি মনে করেন কি করব, একটা কোনো জায়গাতে একটা খেলার মাঠে গিয়ে ঝামেলা তৈরি করব, তাহলে আমি সবার আগে টার্গেট করব যে কে কে আমার এই ঝামেলা আমি করতে গেলে আমাকে কে কে থামাই দিতে পারে, কে কে আমার জন্য ক্ষতিকর হতে পারে, বা আমি এই কাজটা করতে পারবো না কার কার জন্য, তাদেরকে আমি কোনো না কোনো ভাবে সাইড করার চেষ্টা করবো। কারণ আমি জানি যে এই লোকগুলো যদি থাকে তাহলে আমি এই ঝামেলাটা তৈরি করতে পারবো না, তাই না? তাহলে কোন কোন লোকগুলোকে ক্যান্সার টার্গেট করবে, যে আমি ক্যান্সার আমি তৈরি করব, তাহলে আমাকে কে কে ঝামেলা করতে পারে, সেই লোকগুলোকেই আমি আগে মিউটেশন করবো, আগে ধ্বংস করবো, আগে সরাবো। সেরকম জিনগুলো কি কি দেখেন? এক নম্বরে গ্রোথ প্রমোটিং প্রোটোঅনকোজিন, যেটা বললাম প্রোটোঅনকোজিন আমাদের শরীরের নর্মাল জিন, নর্মাল কাজ করে, তার নাম হচ্ছে প্রোটোঅনকোজিন। কোন ধরনের? গ্রোথ প্রমোটিং। যে জিনগুলা অনকোজিনগুলা প্রোটোঅনকোজিনগুলা গ্রোথ প্রমোশন করে, বডির গ্রোথ। তো এই যেহেতু তার মানে বডির এটা কি বলেছি আমরা? প্রোটোঅনকোজিন, মানে নর্মাল গ্রোথ করবে, হ্যাঁ। আর ক্যান্সারের গ্রোথ হচ্ছে কোনটা? অ্যাবনর্মাল গ্রোথ। তাহলে এই নর্মাল গ্রোথ করা জিনিসটাকে যদি আমি নষ্ট করে দিই, বন্ধ করে দিই, বাড়ি মেরে মেরে ফেলে দিই, তাহলে নর্মাল গ্রোথটা হবে না। গ্রোথ হবে, বাট সেটা তখন যদি আমি অ্যাবনর্মাল উল্টাপাল্টা গ্রোথ যদি আমি করি, আমাকে চেক দেওয়ার আর কেউ থাকবে না। সেটা হচ্ছে গ্রোথ প্রমোটিং প্রোটো অনকোজিন। এটাকে আমি সবার আগে টার্গেট করে এটাকে ধ্বংস করে দিলাম, তাহলে আমার আর নর্মাল গ্রোথ বা অ্যাবনর্মাল গ্রোথ এটা নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা করার মতন লোক আর নাই। এরপরে দেখেন, তো এখন মনে করেন গ্রোথ প্রমোটিং প্রোটোঅনকোজিন এ মারা গেল, অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। এখন পাশের আরেকজন তো দেখে তো বুঝতে পারবে যে আরে এখানে তো অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, মানে কি? সাপোজ একটা গার্মেন্টস যে আমি বুঝাই, গার্মেন্টসে জিন্সের প্যান্ট তৈরি হচ্ছে। তো একজন ব্যক্তি আছে যে কি করে, একদম যতটুকু প্রয়োজন সুন্দর সুন্দর একদম প্রয়োজন মাফিক অনুযায়ী, যে একটা প্যান্ট তৈরি করতে গেলে যে মাপের যতটুকু সুতা দরকার, যে কালারের দরকার, হ্যাঁ, যত কাউন্টের দরকার, ঠিক আছে, সেরকম করে সুন্দর করে সে হচ্ছে এই জিনিসটা চেক করে করে পাঠিয়ে দিচ্ছে। মানে আলটিমেটলি কি হচ্ছে, ফাইনালি যেখান থেকে প্রোডাক্ট বের হচ্ছে সেখানে খুব সুন্দর প্রোডাক্টগুলো বের হচ্ছে। এখন এই লোকটাকে আমি সরাই দিলাম, এখানে আর চেক করার কেউ থাকলো না। এখন যে যেভাবে পারছে এসে উল্টাপাল্টা জিনিসপত্র, সুতা টুতা সবকিছু দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার অ্যাবনর্মালি তৈরি হওয়া শুরু হচ্ছে প্যান্ট, উল্টাপাল্টা প্যান্ট তৈরি হচ্ছে। এখন কি হচ্ছে যে এই যে প্যান্ট উল্টাপাল্টা তৈরি হচ্ছে, আর এক মাথায় গিয়ে হয়তো আরেকজন লোক আছে যে একটু চেক করে, সে চেক করে দেখতেছে যে এই অ্যাবনর্মাল প্যান্ট তৈরি হচ্ছে এখানে। তখন সে বুঝতে পারলো যে ওইখানে যে লোকটা ছিল যে চেক করতো এতদিন, এই লোকটা আজকে নাই, বা এই লোকটাকে মেরে ফেলেছে, বা এই লোকটাকে সরিয়ে ফেলেছে, ওর ফাংশনটা ঠিক নাই, তার চোখ নষ্ট, সে দেখতে পাচ্ছে না এখন, সে এই এটার ডিফারেন্সিয়েট করতে পারছে এটা নষ্ট এটা ভালো, ঠিক আছে। তাহলে তখন দায়িত্ব চলে আসে কার উপরে? এইখানে যে লোকটা আছে যে সে সাপ্রেস করবে যে না এক্ষুনি দরকার না, আর উল্টাপাল্টা হচ্ছে, বন্ধ করে দাও, মেশিনটা বন্ধ করে। তাহলে কি আর আপনার কি হবে না, জিন্সের প্যান্ট কিন্তু আর তৈরি হবে না। তার মানে এখানেও একই কথা, যে গ্রোথ ইনহিবিটিং টিউমার সাপ্রেসর জিন, উল্টাপাল্টা গ্রোথ তৈরি হয়ে গেল, মানে কি টিউমার ক্যান্সার তৈরি হচ্ছে, হচ্ছে গ্রোথ ইনহিবিটিং টিউমার সাপ্রেসর জিন। এখন কি হচ্ছে যে কিছু জিন আছে যারা গ্রোথ ইনহিবিট করতে পারে, টিউমারটাকে সাপ্রেস করতে পারে, এরা তখন কি করবে, যে উল্টাপাল্টা গ্রোথ হচ্ছে, আরে থামাও, এর থামাও, এর সাপ্রেস করো, এর থামাই দাও, ইনহিবিট করো এর। এই এই একটা লোক আছে, তাহলে ক্যান্সার কি করবে, আমি এটাকেও ধ্বংস করে ফেলবো। কারণ কি, যে আমি অ্যাবনর্মাল গ্রোথ একে মেরে ফেলে অ্যাবনর্মাল গ্রোথ তৈরি করলাম, কিন্তু পরে তো এ বেটা বসে আছে, এ বেটা কি করবে, এ বেটা তো আমাকে ধ্বংস করবে, আমাকে মেরে ফেলবে, আমাকে গ্রোথ করতে দিবে না, তাহলে একেও নষ্ট করতে হবে। তাহলে কি হলো দেখেন, উল্টাপাল্টা গ্রোথ করলাম, আবার এই উল্টাপাল্টা গ্রোথ থামানোর যে লোকটা আছে তাকেও আমি ধ্বংস করলাম, তাহলে কি আমার উল্টাপাল্টা গ্রোথ হইতে আর কেউ বাধা দেওয়ার মতন লোক থাকলো না। তারপরেরটা দেখেন, যে জিনস দ্যাট রেগুলেট প্রোগ্রাম সেল ডেথ, তাহলে উল্টাপাল্টা গ্রোথ হয়েই গেল, আর থামানোর কেউ নাই। এখন আমাদের বডিতে অ্যাপোপ্টোসিস হওয়ার একটা জিন আছে, তাই না? তাহলে কি হচ্ছে, এই জিনগুলো যদি টার্গেট করে যে হ্যাঁ উল্টাপাল্টা গ্রোথ হয়েছে, এই ওকে ধরো, ওকে ধরে ওকে অ্যাপোপ্টোসিস করো, ওকে মেরে ফেলো, ও উল্টাপাল্টা, ও নষ্ট, ও সমাজের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর, ওকে আর বাঁচতে দেওয়া যাবে না, এরকম লোক কিন্তু আছে, এরকম পুলিশ কিন্তু আছে। দেখা গেল তাহলে এই পুলিশ থাকলে তো অ্যাপোপ্টোসিস করে দিবে, উল্টাপাল্টা যে গ্রোথ হয়েছিল এটাকে সাপ্রেস করে দিবে, নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, তখন তো লাভ হচ্ছে না। সো একেও অ্যাপোপ্টোসিস যাতে করতে না পারে জন্য একেও ইনহিবিট করে দিবে, একেও ধ্বংস করে দিবে। আরেকটা হচ্ছে কি, যে জিনস দ্যাট আর রেসপন্সিবল ফর ডিএনএ রিপেয়ার, এই যে আপনার কি হলো, যে গ্রোথ প্রমোটিং প্রত্যেকটা জিনকেই তো আমরা নষ্ট করে দিলাম, ধ্বংস করে দিলাম। কিছু কিছু জিন আছে যারা কি এই যে ডিএনএ বা জিনটুকু নষ্ট হয়ে গেল, যেটাকে রিপেয়ার করে দিতে পারে আবার, যে ওকে গুলি করছিল, ওকে হাসপাতালে গিয়ে আমি ঠিক করে আনি, তাহলে ও তো আবার নর্মাল গ্রোথ প্যাটার্নে ফিরে আসতে পারবে। সো রিপেয়ারও যাতে হাসপাতালে যাতে কেউ নিতে না পারে, তাকেও ধ্বংস করে ফেলে। তাহলে এই 4টা টাইপের জিন থাকে, যেখানে কি হয় আপনাদের এই ক্যান্সার হওয়ার জন্য এই জিনগুলোকে টার্গেট করা হয়। তাহলে আর নর্মাল ফাংশন করার মতন কেউ থাকে না, বিভিন্ন
বিভিন্ন জায়গাতে যে চেক পয়েন্টগুলো এক একজন এক এক জায়গায় চেক দিচ্ছিল, প্রত্যেকে ধ্বংস করে ফেললো, কেউ আর একে থামাইতে পারবে না, গ্রোথের মতন গ্রোথ হতে থাকবে আর কি। ওকে, এরপরে আপনাদের সেটা 39 নাম্বার পেজে দেখেন মলিকুলার বেসিস অফ ক্যান্সার। এখানে সেলুলার বা মলিকুলার হলমার্ক অফ দ্য ক্যান্সার 7-8টা পয়েন্ট আছে, যেগুলো থাকলেই আপনার এটা আমরা ক্যান্সার বলতে পারি। দেখেন 1 নাম্বার সেলফ সাফিসিয়েন্সি ইন দ্য গ্রোথ সিগন্যাল। মানে কি, ওই যে পারসিস্ট করবে, আমার যে স্টিমুলেশন ছিল এটাকে যদি আমি সরিয়েও ফেলি তারপরেও সে পারসিস্ট করবে, এর গ্রোথের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে কি, এই যে অটোক্রাইন সিগন্যালিং, প্যারাক্রাইন সিগন্যালিং, এটাগুলো পরে দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল। ঠিক আছে, এরপরে দেখেন লিমিট্রেস বা এই পাশ থেকে যাই, ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল। গ্রোথ হচ্ছে, ঠিক আছে, এখন যদি এই যে গ্রোথ ইনহিবিটরি সিগন্যালে যদি সে সেন্সিটিভ থাকে, তাহলে কি একজন গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল দিল, ও সেন্সিটিভ হয়ে আরে তা তো আমার গ্রোথ করা যাবে না, তা তো আর হবে না, তো গ্রোথ তো চালাইতে হবে, তাহলে সে এটার প্রতি কি হয়ে যাবে, ইনসেন্সিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অল্টার সেলুলার মেটাবলিজম। ঠিক আছে, তারপরে ইভেশন অফ দ্য অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, তারপরে দেখেন যে লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেনশিয়াল 10 টাইমস, উল্টাপাল্টা ডিভাইডেশন হতে থাকবে প্রত্যেকটা। যদি অ্যাবনর্মাল মাইটোসিস পড়েছি না আমরা, প্লিওমরফিজম এই জায়গাগুলোতে, জেনাপ্লাসিয়া বা ডিসপ্লাসিয়ার ফিচারে যে লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেনশিয়াল অ্যাবনর্মাল মাইটোসিস হবে। সাস্টেইনড অ্যাঞ্জিওজেনেসিস, ব্লাড ভেসেল না থাকলে তো এটা সার্ভাইভই করবে না। ইনভেশন অ্যান্ড মেটাস্টাসিস অবশ্যই থাকতে হবে। অ্যান্ড ফাইনালি ইমিউন ইভেশন, ইভেড অফ দ্য ইমিউন রেসপন্স। ঠিক আছে, যেটা বলেছিলাম যে মেটাস্টাসিসের সময় দেখাইলাম, ব্লাড ভেসেলে ঢুকলো কিন্তু লিম্ফোসাইট তাকে মারলো না, লিম্ফোসাইট তাকে ঘাড়ে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। কারণ কি, এই যে ইমিউন চেক পয়েন্ট ইনহিবিশন হয়ে যাচ্ছে, অ্যান্টিজেনিক ভেরিয়েশন হয়ে যাচ্ছে, ওইটাকে আর সে শত্রু হিসেবে, অ্যান্টিজেন হিসেবে ডিটেক্ট করতে পারছে না। ঠিক আছে, তো এই জাস্ট হেডলাইন গুলো মনে রাখতে হবে, ভিতরে কিছু পড়ার দরকার নেই, জাস্ট আপনি হেডলাইনটা মনে রাখবেন, মলিকুলার বেসিস বা হলমার্ক অফ দ্য ক্যান্সারের হেডলাইন গুলো। ওকে, এরপরের পেজে চলে যান, 40 নাম্বার পেজে, প্রোটো অনকোজিন, অনকোজিন অ্যান্ড অনকোপ্রোটিন। হ্যাঁ, কম্পোনেন্টস অফ দ্য ক্যান্সার সেল গ্রোথ কি কি থাকতে পারে। প্রোটো অনকোজিন, দেখেন আমরা যেটা একটু আগে বলেছি যে নর্মাল সেল গ্রোথ করছে, আপনার আমার বডিতে নর্মাল কাজ করছে, দিস ইজ কল্ড প্রোটো অনকোজিন। এরপর হচ্ছে অনকোজিন, মিউটেটেড জিনস দ্যাট গ্রো ইন্ডিপেন্ডেন্টলি, সে তার মিউটেশন হয়ে গেছে, তার ডিএনএ ড্যামেজ হয়ে গেছে, উল্টাপাল্টা সে কাজ করবে, দিস ইজ কল্ড অনকোজিন। এই কি করবে, আপনার ক্যান্সার ফর্মেশন করবে। আর অনকোপ্রোটিন কি, এ তো এই যে সেল গ্রোথ করবে, তো সেল গ্রোথ করতে গেলে যেমন মনে করেন যে একটা প্রোটিন দরকার হয়, সিডিকে প্রোটিন, এই সিডিকে প্রোটিন কে তৈরি করবে, এই যে অনকোজিন তখন তৈরি করবে। নর্মালি এই প্রোটো অনকোজিন তো নর্মাল জিন তৈরি করছিল, আর এই অনকোজিন কি করবে, অ্যাবনর্মাল প্রলিফারেশনের জন্য যে জিনিস দরকার সেটা তৈরি করবে। তাহলে 3টা জিনিস, প্রোটো অনকোজিন যেটা নর্মাল ফাংশনিং জিন, অনকোজিন যেটা হচ্ছে মিউটেটেড জিন, আর অনকোপ্রোটিন এই মিউটেটেড জিন যে প্রোটিন তৈরি করবে ট্রান্সলেশনের মাধ্যমে, সেটা হচ্ছে কি অনকোপ্রোটিন। এরপরে আপনাদের শীটে আছে দেখেন P53 RB এগুলা নিয়ে, ওই যে অনকোজিন P53 দেখেন, সরাসরি আপনাকে যখন বলবে যে P53 গার্ডিয়ান অফ দ্য জিনোম, এরকম যখন P53 বলবে, সেটা হচ্ছে আপনার বডির প্রোটো অনকোজিন। কারণ আপনার আমার সবার শরীরে P53 আছে, এবং এই P53 কিছু কাজ আছে। দেখেন, এই যে সেল সাইকেল রেগুলেশন, টিউমার সাপ্রেশন, ডিএনএ রিপেয়ার, সিনেনসিস, অ্যাপোপ্টোসিস ইন্ডেকশন। তাহলে কথা দেখেন, এই সবগুলো কিন্তু আপনার আমার বডির নর্মাল ফাংশন, যেটা কেউ টিউমার হইতে কি করে না, কি করে, এটা টিউমার বরঞ্চ ডিএনএ রিপেয়ার করে দিচ্ছে, মানে কি টিউমারকে সাপ্রেস করছে। সেল সাইকেল রেগুলেশন, অ্যাবনর্মাল সেল যদি আপনার যাচ্ছে তাহলে সে সেটাকে থামিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে টিউমার সাপ্রেশন করতে, আমরা সবগুলো অ্যান্টি টিউমার এই জিনিসগুলো। সো এটা হচ্ছে আমাদের বডির প্রোটো অনকোজিন। যখন এই P53টা মিউটেটেড হবে, মানে মিউটেটেড P53, সেটা হচ্ছে আপনার কি অনকোজিন। কিন্তু নর্মাল P53 প্রোটো অনকোজিন, এটাই যখন মিউটেশন হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি কি হয়, যেখানে ক্যান্সার হয়, ক্যান্সার হওয়া মানে P53টাকে অবশ্যই মিউটেশন হতে হয়। এই জন্য মিউটেটেড P53 দ্যাট ইজ হচ্ছে আপনার কি অনকোজিন, আর নর্মাল P53 দিস ইজ প্রোটো অনকোজিন। যে কোনো জিনই নর্মাল হচ্ছে আপনার কি প্রোটো অনকোজিন, ওই জিনটাই যখন মিউটেশন হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে কি আমাদের অনকোজিন। তো P53 ক্ষেত্রে একই কথা, যেটা নর্মাল যখন আমাদের বডিতে নর্মাল তার যে কাজগুলো, এই কাজগুলো করছে, ফাংশনগুলো, সেটা হচ্ছে প্রোটো অনকোজিন। যখন এই কাজগুলো, যে সেল সাইকেল রেগুলেশন করতে পারছে না, P53 আছে, মিউটেশন হয়ে চেহারা অন্যরকম হয়ে গেছে, সে এখন সেল সাইকেল রেগুলেশন করতে পারছে না, এখন টিউমার সাপ্রেস করতে পারছে না, সে এখন ডিএনএ রিপেয়ার করতে পারছে না, সিনেনসিস করতে পারছে না, অ্যাপোপ্টোসিস করতে পারছে না, সেটা হচ্ছে তখন অ্যাবনর্মাল। ওকে, মানে অনকোজিন। এরপর হচ্ছে P53 সিগনিফিকেন্স কি, যে মিউটেশন হয়ে যাইতে পারে, হিউম্যান ক্যান্সার ফরমেশন করে, মিউটেশন হইলেই কোথায় থাকে, ক্রোমোজোম 17-এ থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই P53 সম্পর্কে একটা কথায়, মানে একটা ছবি এনাফ, এই একটা ছবি থেকেই সব আপনার মনে রাখতে হবে, এবং এর ফাংশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে যেটা সেল সাইকেল রেগুলেশন, আমরা বলেছিলাম দেখেন যে G1 দেন S, তারপরে হচ্ছে G2 দেন হচ্ছে মাইটোসিস। তো এই P53 G1 S টাকে রেগুলেশন করে, মানে কোনো সেল
G1 এ ঢুকছে কিনা, মানে সেখানে দারোয়ানের মতো থাকে, নর্মাল সেল সে চেক করে যে তুমি এই নর্মাল আছে, ঠিক আছে, একে এসে পাঠিয়ে দাও, সেল ডিভিশন হবে। অ্যাবনর্মাল সেল, ঠিক আছে, ওকে ফেরত দাও। ওকে ফেরত দিয়ে সে কি করবে, এই যে ডিএনএ রিপেয়ার, ডিএনএ নষ্ট হয়ে গেছে, ওকে যাও ডিএনএ রিপেয়ার করে আসে, P53 তার ডিএনএ রিপেয়ার করে দিবে। রিপেয়ার হয়ে গেলে তখন আবার সেই সেল সাইকেল প্রোগ্রেশন করবে। রিপেয়ার হলো না, তখন কি করবে, সেটাকে সিনেনসিস মানে এজিং প্রসেসে ঢুকিয়ে দিবে, বয়স্ক করে বৃদ্ধ করে তাকে মেরে ফেলবে সেলটাকে, অথবা অ্যাপোপ্টোসিস করে তাকে মেরে ফেলবে। এই দুইটার ফাংশনে কি হচ্ছে, তার টিউমার সাপ্রেশন হচ্ছে। সবগুলো মিলে দেখেন যে সেল সাইকেল রেগুলেশন করছে, ডিএনএ রিপেয়ার করছে, সিনেনসিস করে মেরে ফেলছে, অ্যাপোপ্টোসিস করে মেরে ফেলছে, সবগুলোর কালেকটিভ এফোর্ট কি টিউমার সাপ্রেশন করে দিচ্ছে। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই কথাটা। এখানে দেখেন আরো কয়েকটা পয়েন্ট আছে, জিন ইনহিবিটস অ্যাপোপ্টোসিস, মার্ক করেন, পড়তে হবে এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে পরের পেজে গিয়ে চলে আসেন, দেখেন কি রেগুলেটরস অফ দ্য সেল সাইকেল, নামগুলো একটু পড়বেন এখান থেকে। সেল সাইকেল চেক পয়েন্ট দেখেন RBR P53, এই নামগুলো পড়তে হবে। প্রোটো-অনকোজিনের একদম লাস্টলি কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো রিডিং পড়বেন। হ্যাঁ, কিন্তু P53 যত ফাংশন বৈশিষ্ট্য যা পড়লাম ইনফিনিটি স্টার এটা। এরপরে আপনারা চলে আসেন 43 নাম্বার পেজে, RB গভর্নর অফ দ্য সেল সাইকেল, এই জাস্ট নামটা মনে রাখলেই হয়, এই যে এই জিনিসটা, এর থেকে বেশি কিছু দরকার হয় না। RBO হচ্ছে যে G1 এর সেল সাইকেল ট্রানজিশন, আমরা যেটা বললাম যে G1 এর এসটাকে কন্ট্রোল কে করে, P53 RBO করতে পারে এটা। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসেন যে P53 গার্ডিয়ান অফ দ্য জিনোম, আপনাদের শীটে আমরা তো এই ফাংশনগুলো এতক্ষণ বলে আসলাম সবগুলাই। দেখেন যে মেকানিজম এখানে 1 2 3 বোল্ড হরফে পেজের মাঝামাঝিতে গ্রোথ অ্যারেস্ট, ডিএনএ রিপেয়ার, অ্যাপোপ্টোসিসের কথা বলা আছে। হ্যাঁ, যা কিছু পড়ার আমরা কিন্তু একটা ছবি থেকে পড়ে ফেলছি, এখানে ওইটা একটু মার্ক করে ফেলবেন, বা ওই কথাগুলো আপনি এখানে একটা পাশে ফাঁকা জায়গাতে সুন্দর করে লিখে ফেলবেন, আপনার পড়া শেষ। এরপরে হচ্ছে আমাদের এই যে P53 আমরা যে বললাম যে ফাংশনগুলো টিউমারের ক্ষেত্রে করে, কিভাবে এসে করে একটু দেখেন খেয়াল করে। তো অলরেডি আমরা বললাম যে নর্মাল সেল, এখানে কোনো স্টিমুলেশন আসলে যে P53 নর্মাল, স্টিমুলেশন আসলে ডিএনএ ড্যামেজ হলো, তাহলে ডিএনএ ড্যামেজ হলে কি হবে, P53 যে অ্যাকুমুলেটস এন্ড বাইন্ডস টু দ্য ডিএনএ, ডিএনএ বাইন্ড করার পরে সে কি করবে, সবার আগে সে যে কাজটা করবে, এই যে দেখেন যে CDK ইনহিবিশন, P21 P16, ঠিক আছে, এগুলাকে সে ইনহিবিশন করে G1 অ্যারেস্ট, মানে G1 এর মধ্যে সে ঢুকতে হবে, সেল সাইকেলে ঢুকতে দিবে না। ঠিক আছে, যেটা বললাম যে তুমি নষ্ট ভালো, তাহলে সেল সাইকেল G1 এ ঢুকে যাও, ওকে এসে পাঠিয়ে দাও, ও সেল ডিভিশন হোক। কিন্তু যদি তুমি নষ্ট, ডিএনএ ড্যামেজ হয়ে আছে, তাহলে G1 তাকে থামিয়ে দিবে, অ্যারেস্ট করে দিবে। অ্যারেস্ট করে তাকে কি করবে, এই যে রিপেয়ারের জন্য পাঠাবে, সাকসেসফুল রিপেয়ার হচ্ছে। যদি অ্যারেস্ট না হয়, তখন সে কি করবে, আপনার ডিএনএ রিপেয়ার করতে পাঠাবে। ঠিক আছে, ডিএনএ রিপেয়ার, ওই যে তাহলে নর্মাল সেল যদি আপনার ডিএনএ রিপেয়ার না হয়, তাহলে রিপেয়ার ফলস, এই যে তখন তারপরে সে কি করবে, পরের স্টেজ অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারবে, অথবা সিনেনসিসের মাধ্যমে মারবে। ফার্স্টলি সে কি করবে, তাহলে G1 অ্যারেস্ট করবে, তাকে সেল সাইকেলে ঢুকতে দিল না। দেওয়ার পরে সে তখন কাজ করবে কি, যে আপনার এই যে ডিএনএ রিপেয়ার করতে পাঠাবে, ডিএনএ রিপেয়ার হলে আপনার ওই যে নর্মাল সেল হবে, না হলে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারতে পারে, অথবা সিনেনসিসের মাধ্যমে মারতে পারে। ঠিক আছে, আর এই যে প্রো অ্যাপোপ্টোটিক জিন যেটা বাক্স পুমা এটা। আর যদি আপনার দেখে যে ডিএনএ ড্যামেজ হয়ে গেছে এখানে, তাহলে তো P53 কোনো চেক হয়, G1 তো আর চেক করতে হয় যে নো সেল সাইকেল অ্যারেস্ট, নো ডিএনএ রিপেয়ার, নো সিনেনসিস, মানে কোনোভাবেই মারতে পারছে না, এর সেল সাইকেল অ্যারেস্টও করতে পারছে না, তার মানে একটা অ্যাবনর্মাল গ্রোথ শুরু হয়ে গেল অ্যাবনর্মাল সেলের, আবার এর ডিএনএটাও রিপেয়ার করতে পারছে না, সিনেনসিসও করতে পারছে না, অ্যাপোপ্টোসিসও করতে পারছে না। সো অ্যাবনর্মাল সেলের প্রলিফারেশন হচ্ছে, যেটা হচ্ছে কি ক্যান্সার ডেভেলপ করছে আর কি। তো এখান থেকে আমাদের আর এত বেশি কিছু পড়ার দরকার নাই। আমাদের যেটা পড়তে হবে এরপরে, অ্যান্টি টিউমার ইফেক্টর মেকানিজম। এই যে অ্যান্টি টিউমার ইফেক্টর মেকানিজম আমাদের যেটা দেখেন যে এই যে বডিতে 3টা আমাদের মেকানিজম আছে যেটা টিউমারকে থামায়, বাধা দেয়। সেটা কি কি, সাইটোটজিক টি লিম্ফোসাইট, ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফেজ। এখন খেয়াল করে দেখেন ওই যে মেটাস্টেসিস হলো, এই 3টাকেই কিন্তু ইনহিবিট করে ফেলছে সে, এই জন্যই কিন্তু এই অ্যান্টি টিউমার ইফেক্ট কিন্তু আর কাজ করে নাই। কিন্তু যদি এই 3টা এফেক্টিভ থাকে, তাহলে ক্যান্সারকে তারা থামিয়ে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, এই কথাটাই। তো এখানে আমাদের আর এত বেশি কিছু আর বাকিগুলো পড়ার দরকার নাই। পরের পেজে আমরা চলে যাই, টিউমার অ্যাঞ্জিওজেনেসিস। আচ্ছা, একটু পরে আমরা টিউমার অ্যাঞ্জিওজেনেসিসের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। এখানে নর্মালি যেটা, যে অ্যাঞ্জিওজেনেসিস তো হতেই হবে, আমাদের এখানে যেটা দরকার অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর। দেখেন কতগুলো আছে এখানে, 4টা পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে আপনার অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, এটা মনে রাখতে হবে। আর এই নর্মাল ব্লাড ভেসেল, টিউমার ব্লাড ভেসেলের মধ্যে পার্থক্যটা জাস্ট একটু রিডিং, মুখস্থ করার কিছু নাই, ওই 4টা অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক যে ফ্যাক্টর, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা এই যে ছকগুলো আছে তারপরের পেজে 50-51 পেজে, এই ছকগুলো আমরা বাদ দিব, এগুলো আমাদের এত পড়ার দরকার হয় না। আমাদের যেটা পড়ার দরকার হয় এরপরে দেখেন যে ম্যালিগন্যান্ট টিউমারস অফ চাইল্ডহুড, খুবই খুবই ইম্পর্টেন্ট, DDS 22-এ প্রশ্ন আসছে এখান থেকে।
তো এর আগেও কম বেশি প্রশ্ন আসছে। এখন যেটা হয় যে প্রশ্নগুলো আপনার ওই এজ ভেরিয়েন্ট দেখেন, যেটা 0 থেকে 4 ইয়ার্সে কোনটা হচ্ছে, 5 থেকে 9 ইয়ার্সে কোনটা হচ্ছে, 10 থেকে 14 ইয়ার্সে কোনটা হচ্ছে, এই নামগুলো মনে রাখতে হয় আর কি। প্রশ্ন যেহেতু আসছে, আপনার পরীক্ষাও আসতে পারে। সো এই যে ইয়ার দিয়ে, মানে এরা উপরে দেখেন যে ম্যালিগন্যান্ট টিউমারস অফ দ্য চাইল্ডহুড একটা প্যারা করে 11টা পয়েন্ট দেওয়া আছে, এটা মনে রাখার দরকার নেই। আপনি আরো এজ ভাগ করে করে পড়েন, আপনার সুবিধা হবে। হ্যাঁ, 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা এই যে টেরাটোমা আছে, দেখেন টেরাটোমা নিয়ে আমরা এত বেশি কিছু পড়বো না, এগুলো রিডিং। হ্যাঁ, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে চলে আসেন। এখানে দেখেন হোস্ট ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, খুবই খুবই ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস কি কি স্কোয়ামাস সেল কার্সিনোমা, এর বাইরে আর তেমন কিছু পড়ার দরকার নেই। আমরা এখন পড়াশোনা কমিয়ে ফেলবো, স্কিপ করে যাবো আমরা আর কি, এত বেশি পড়ার দরকার নেই। বেজাল সেল কার্সিনোমা, এটাও এত বেশি আমাদের পড়ার দরকার নেই। তারপরে যে ম্যালিগন্যান্ট মেলানোমা, অ্যামিলোব্লাস্টোমা, হ্যামাটোমা, এত কিছুই পড়ার দরকার নেই আমাদের, এগুলো সব রিডিং। এগুলো থেকে তেমন কিছু আমাদের প্রশ্ন আসবে না, একটু জাস্ট আপনি রিডিং পড়বেন এখান থেকে যেটা পড়বেন। এরপরে জার্ম সেল টিউমার, জার্ম সেল টিউমার অফ দ্য টেস্টিস, জার্ম সেল টিউমার অফ দ্য ওভারি, ইনফিনিটি স্টার দেন, এটা পড়তে হবে আপনাকে এখান থেকে। জাস্ট নামগুলো মনে রাখতে হবে আর কি। যে একটা ছক করা আছে, এই ছকটা কত নাম্বার, 59 পেজে এটা। এরপরে হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আছে, খেয়াল করে দেখেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এখন যেগুলো আমরা এই জাস্ট কিছু নাম পড়া, মুখস্থ করা, এই টাইপের জিনিসেই চলে আসছি আমরা আর কি। বুঝে পড়ার জিনিসগুলো এতক্ষণ আমরা যেরকম বুঝে বুঝে পড়ে আসলাম, এই টপিকগুলো কমে গেছে এখন। তো এরপরে দেখেন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। হোয়াট ইজ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, যেটা যে এই যে some cancer bearing individual develop signs and symptoms that cannot readily explained by the anatomic distribution of the tumor or by the elaboration of hormones in, মানে যেটা হোক, একটু ডিফিনেশনটা একটু পড়বেন। এটার বাংলা অর্থ হচ্ছে এটা যে আপনার বডিতে একটা ক্যান্সার ডেভেলপ করেছে, অবশ্যই সেটার কিছু ফিচার থাকবে, এমন কিছু ফিচার থাকবে যেটা আপনি ওই ক্যান্সারের সাথে রিলেট করতে পারবেন না। যেমন আপনার রেনাল সেল কার্সিনোমা হয়েছে, বাট আপনার ব্লাডের ভিসকোসিটি বেশি, আপনার পলিসাইথেমিয়া ডেভেলপ করে গেছে। রেনাল সেল ক্যান্সারের কারণে ইরাইথ্রোপয়েটিন বেশি ডেভেলপ করছে, ইরাইথ্রোপয়েটিন বেশি ডেভেলপ হওয়ার কারণে ওইখান থেকে আমাদের কি হচ্ছে, ইরাইথ্রোপয়েসিস হচ্ছে, আরবিসির পরিমাণ বেড়ে যাচ্ছে। তো আরবিসির সিবিসি করে দেখলেন আরবিসি বেড়ে গেছে, তো আপনি ওইটা দিয়ে রেনাল সেল কার্সিনোমা আপনি ডিটেক্ট করতে পারবেন। ওইটার সাথে ওইটার কোনো মিলই নেই, কারণ রেনাল সেল কার্সিনোমা রেনাল ফিচার থাকবে, আরবিসির ফিচার তো নর্মালি আপনি এটা, দিস ইজ কল্ড প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তো সব আমাদের পড়ার দরকার হয় না, এখানে 2-3টা আছে, একটু পড়বেন। দেখেন হাইপার ক্যালসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, পলিসাইথেমিয়া, এই তিনটা ফিচার থাকলে আমরা কি কি ক্যান্সার আমরা মনে করতে পারি, জাস্ট এটাই। ঠিক আছে, ওকে। তারপরে 2টা পেজ আমরা স্কিপ করব, আমরা একবারে চলে আসবো 65 নাম্বার পেজে। হরমোন সিক্রেটিং অ্যান্ড ডিপেন্ডেন্ট টিউমার, ট্রিপল স্টার একটা টপিক। এখানে যে হরমোন সিক্রেশন কারা করছে, হরমোন ডিপেন্ডেন্ট কারা করছে, রিডিং 2-3 বার পড়ে যতটুকু মনে রাখা যায়, কারণ এই জিনিসগুলো এত বেশি যখন মুখস্থ করতে যায় আমাদের এমনিও মনে থাকে না, প্রশ্নও যে এগুলো থেকে খুব বেশি আমাদের আসে সেটাও না, একটু রিডিং পড়ে রাখবেন এই জিনিসগুলো আর কি। এরপরে চলে আসেন গ্রেডিং অ্যান্ড স্টেজিং অফ দ্য টিউমার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য একটা টপিক, গ্রেডিং অ্যান্ড স্টেজিং অফ দ্য টিউমার। আমরা তো মোটামুটি এখানে আছি। সো যেটা হবে, এটা ইনফিনিটি স্টার, এবং এখান থেকে বারবার প্রশ্ন আসে। আর এখান থেকে জাস্ট মনে রাখার বিষয়টা, 2টা জিনিস মনে রাখতে হবে, যে আপনি আন্ডার মাইক্রোস্কোপে যে ফিচারগুলো দেখবেন, ঠিক আছে, সেটা আমরা বলবো হচ্ছে গ্রেডিং। আর চোখে যেটা দেখবেন, হাতে পালপেশন করবেন, সেটা হচ্ছে আপনার স্টেজিং। তার মানে কি হচ্ছে, আপনি একটা জিনিস পালপেশন করছেন, চোখে দেখছেন, দিস ইজ কল্ড স্টেজিং। ঠিক আছে, মানে একদম নেকেড আইতে যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর যেটা হচ্ছে আপনার গ্রেডিং, যেটা দেখতে গেলে আপনার কি মাইক্রোস্কোপ দরকার হচ্ছে। তো মাইক্রোস্কোপে আপনি কি দেখেন, এই যে দেখেন যে সাইটোলজিক অ্যাপিয়ারেন্স অফ দ্য সেল, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, মাইল্ড নাকি মডারেট, নাকি প্লিওমরফিজম বেশি নাকি প্লিওমরফিজম কম, এরিথ্রোসাইটোসিস, পয়কুলোসাইটোসিস, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও কেমন, এগুলো সব আপনাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে, আদারওয়াইজ খালি চোখে আপনি দেখতে পারবেন। সো দিস ইজ কল্ড গ্রেডিং। স্টেজিং এর ক্ষেত্রে আপনি চোখে যেটা দেখবেন, যে টিউমারের সাইজ কত বড়, ছোট নাকি বড়, সাইডটা কোথায়, ডিস্টেন্টলি, মানে এখানে টিউমার হয়েছে, এই পেটের মধ্যে কোনো লাম্প আছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা, থাইরয়েড এনলার্জ হয়ে গেছে কিনা, এই লিম্ফ নোডে কোনো আপনার মেটাস্টেসিস আছে কিনা, এই সাবম্যান্ডিবুলার টাঙ্গে ক্যান্সার, সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড বা অন্য কোনো সাবমেন্টাল কোনো জায়গাতে তার মেটাস্টেসিস লিম্ফ নোড পাওয়া যাচ্ছে কিনা। সো এটা হচ্ছে কি আমাদের স্টেজিং। ঠিক আছে, স্টেজিং দেখেন বেসড অন সাইজ অফ দ্য লেশন, স্প্রেড টু রিজিওনাল লিম্ফ নোড, মেটাস্টেসিস। ঠিক আছে, সো যেটা আমি চোখে দেখবো বা পালপেশন করব, দিস ইজ কল্ড স্টেজিং। আর যেটা মাইক্রোস্কোপে দেখবো, দিস ইজ কল্ড গ্রেডিং। ঠিক আছে, প্রশ্নগুলো আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এর বাইরে আর কোনো ইনফরমেশন আপনার পড়ার দরকার, প্রশ্নগুলো খেয়াল করে দেখেন। এই যে আপনাদের শীট 68 নাম্বার পেজে কতগুলো প্রশ্ন আছে, দেখেন যে স্টেজিং, প্রথম প্রশ্নটা 1 নাম্বার, স্টেজিং অফ ক্যান্সার ইজ বেসড অন
স্টেজিং কিন্তু নট গ্রেডিং। তাহলে স্টেজ কি বলেছি, আমি চোখে দেখবো, হাতে পালপেট করবো, তার মানে কি সাইজ অফ দ্য টিউমার, দিস ইজ ট্রু, চোখে দেখতে পাচ্ছি। এক্সটেন্ড টু স্প্রেড অফ রিজিওনাল লিম্ফ নোড, পালপেশন করে বুঝবো আমি, সো দিস ইজ ট্রু। ইনভেশন চোখে দেখতে পাবো আমি, ইনভেশন কিন্তু চোখে দেখতে পাবো না, সো এটা বাদ। ঠিক আছে, মেটাস্টেসিস, দূরে কোথাও গিয়ে ক্যান্সার ফোকাই আমি পাচ্ছি কিনা, মানে আরেক জায়গাতে, কথার কথা আমার লাঙে ক্যান্সার, আমার ওই হাঁটুতে গিয়ে কোনো ডিপোজিশন আমি পাচ্ছি কিনা, আরেকটা আমি সেকেন্ডারি সাইট পাচ্ছি কিনা, সো এটা আমি দেখতে পাচ্ছি। দিস ইজ কল্ড, মানে এটা হচ্ছে আপনার কি স্টেজিং। এরপর দেখেন মাইটোটিক কাউন্ট, মাইটোসিস হচ্ছে, টিপিক্যাল হচ্ছে নাকি টিপিক্যাল হচ্ছে, এটা তো আমি খালি চোখে দেখতে পাবো, এটা আমাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। সো এটা হচ্ছে কার গ্রেডিং এর পার্ট। সো এই যে তিনটা ট্রু, এরকম করে দেখেন খেয়াল করে। 5 নাম্বার কেসটা মানে প্রশ্ন যদি দেখেন যে রিগার্ডিং ক্যান্সার স্টেজিং, দেখেন যে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ দ্য সেল, মাইল্ড, মডারেট, সিভিয়ার কতটুকু হচ্ছে আপনি মাইক্রোস্কোপ দেখে বুঝতে পারেন, দিস ইজ ট্রু। হ্যাঁ, ক্যান্সার স্টেজিং, সরি আমরা একই প্রশ্ন, আমরা গ্রেডিং এর ক্ষেত্রে একটা প্রশ্ন আপনাকে দেখাবো। 6 নাম্বারটা দেখেন যে গ্রেডিং অফ টিউমার, আমি উল্টাটা বলে ফেলেছি, সাইজ অফ দ্য টিউমার চোখে দেখছে, মাইক্রোস্কোপ দিয়ে তো দেখা হচ্ছে না, সো এটা ফলস। ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন ট্রু। তারপর হচ্ছে নাম্বার অফ মাইটোসিস, আমরা কি মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, সো দিস ইজ ট্রু। রিজিওনাল স্প্রেড, এটা তো আমি চোখেই দেখতে পাই, পালপেশন করে বুঝতে পারি, সো দিস ইজ ফলস। লিম্ফ নোড ইনভলভমেন্ট, এটাও তো চোখে দেখতে পাচ্ছি বা আমি হচ্ছে আপনার পালপেশন করে বুঝতে পারি, সো দিস ইজ ফলস। ঠিক আছে, এভাবেই পড়ে ফেলবেন। এরপরে যেটা আছে আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস, ডিডিএস 21 প্রশ্ন আসছে যে কোন কোন প্যাটার্নে আমরা কোন কোন সিস্টেমে আমরা ডায়াগনোসিস করতে পারি। 6টা জিনিস। 1 নম্বর হচ্ছে হিস্টোপ্যাথোলজি, 2 নম্বর হচ্ছে সাইটোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, টিউমার মার্কার, মলিকুলার ডায়াগনোসিস, যেটা আর কি জাস্ট আপনি হেডলাইনটা পড়বেন। 6টা আপনাদের শিটেও আছে, 69 নম্বর পেজে এটা দেখবেন। এখন ফার্স্টলি যেটা আছে দেখেন হিস্টোপ্যাথোলজি। তো এই হিস্টোপ্যাথোলজি আপনারা যে খেয়াল করে দেখেন যে আপনার 2টা ভাবে করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে দেখেন যে বায়োপসি, তারপর হচ্ছে বায়োপসির ক্ষেত্রে ওপেন ক্লোজ, এগুলো একটু রিডিং পড়বেন। লার্জ ম্যাটেরিয়ালস লাইক হোল ব্রেস্ট টিকারের ক্ষেত্রে আমরা যে ফ্রোজেন সেকশন করতে পারি। ফ্রোজেন সেকশনের পাশে একটু লিখে নেন, আমরা লিকুইড নাইট্রোজেন ইউজ করি ফ্রোজেন সেকশনের জন্য। ফ্রোজেন সেকশন কি করা হয়, ফ্রোজেন সেকশনে জাস্ট একটা টিউমার মার্জিনটা ফ্রি কি নট ফ্রি এটা দেখা হয়। যে সাপোজ আমার হাতে এত বড় একটা টিউমার, আমি এই জায়গা থেকে কাটবো, এই যেখান থেকে কাটছি এই জায়গাটা পর্যন্ত টিউমার ফ্রি কিনা, মানে আমি মানে কি বলে এটা সেফ মার্জিন নিতে পারছি কিনা, জাস্ট এটাই। ওকে, যে প্রিভিয়াস কোশ্চেন কিছু দেওয়া আছে দেখবেন খেয়াল করে। এরপর হচ্ছে সাইটোলজি। সাইটোলজি 2 ধরনের, একটা হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি, আর একটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো এখান থেকে যেটা পড়তে হয় যে এক্সফোলিয়েটিভ সাইটোলজির ক্ষেত্রে যে স্পন্টেনাস কিছু এক্সফোলিয়েশন হয় কিছু জায়গাতে, কিছু জায়গাতে মেকানিক্যাল এক্সফোলিয়েশন হয়। কোনটা একটু আমাদেরকে কোন জায়গা থেকে মেকানিক্যাল এক্সফোলিয়েশন হয়, কোন জায়গা থেকে আমাদের কি বলে স্পন্টেনাস এক্সফোলিয়েশন হয়, এতটুকু। এর পরে অ্যাডভান্টেজ অফ এফএনএসি, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো জাস্ট একটু হালকা করে দেখবেন আর কি। হ্যাঁ, তারপরে যেটা আছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এখানে দেখেন যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা কি কাজে 73 নম্বর পেজে 1, 2, 3 তিনটে যে ক্যাটাগরাইজেশন অফ আনডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট টিউমার্স, এটা কিন্তু ইনফিনিটি স্টার, যে কি কাজে আমরা এটা ইউজ করি। তারপর হচ্ছে ডিটারমিনেশন সাইট অফ দ্য অরিজিন অফ দ্য মেটাস্টেটিক টিউমার, আর একটা হচ্ছে ডিটেকশন অফ প্রগনোস্টিক বা থেরাপিউটিক সিগনিফিকেন্স। ঠিক আছে, এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি টেস্টে, যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির টার্গেট কি, আমরা কি কাজ করি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে। এরপরে ফ্লো সাইটোমেট্রি, এত পড়ার দরকার নাই আমাদের। টিউমার মার্কার্স, আমরা কিন্তু গত 3 বছরের মধ্যে 2 বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। দেন এখানে আমাদের যেটা দরকার হয় দেখেন, যেটা আমাদের পড়তে হয় যে টিউমার মার্কার্সের এখানে যে আলফা ফিটোপ্রোটিন, এই যে টিউমার মার্কার, তাহলে আলফা ফিটোপ্রোটিন টিউমার মার্ক কোন কোন টিউমারের জন্য আলফা ফিটোপ্রোটিন মার্ক করতে পারে আর কি। দেখেন খেয়াল করে যে ডান পাশের ঘর টিউমার টাইপ আলফা ফিটোপ্রোটিনের জন্য দেওয়া আছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, ব্র্যাকেটে লিখেন সি ক্যাপিটাল ই ক্যাপিটাল এ, সিইএ। এটা কোন ধরনের ক্যান্সার দিতে পারে। নিচে চলে আসেন, CA-125 ওভারিয়ান ক্যান্সার, CA-99 কোলোনিক ক্যান্সার। ঠিক আছে, এই কয়টা। একই জিনিস পরের পেজে চলে যান। পরের পেজে আপনার হচ্ছে যে আলফা ফিটোপ্রোটিন আছে দেখেন, ওই যে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন আছে, CA-125, CA-99। ঠিক আছে, এই যে 4টা, মানে বাম পাশে যে 4টা পড়লাম বাম পাশের পেজে, এখানে এই 4টা আছে। ন্যাচারাল অকারেন্স পড়ার দরকার নাই। ডান পাশে দেখেন টিউমার, কি কি টিউমার করতে পারে আর কি। হ্যাঁ, কি কি টিউমারের জন্য এগুলো মার্কার হিসেবে কাজ করে সেটা দেওয়া আছে। মানে আপনার প্রশ্ন আসবে এরকম যে ক্যান্সার অ্যান্টিজেন বা CA-125 ইজ ইউজ টু ডিটেক্ট ফলোইং ক্যান্সার, কোন কোন ক্যান্সার CA-125 ডিটেক্ট করতে পারে। CA-1 কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কোন কোন টিউমারকে ডিটেক্ট করতে পারে, এই প্রশ্নগুলো আসবে এখান থেকে। এরপরে নিচে দেখেন আলফা ফিটোপ্রোটিন 6টা কথা বলা আছে যে কি কি কাজ সে, মানে আলফা ফিটোপ্রোটিন কিসের মার্কার হিসেবে ইউজ হতে পারে, এই জিনিসগুলো একটু এখান থেকে পড়ে রাখতে হবে। আলফা ফিটোপ্রোটিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে আর কি।
এরপরে যেটা আছে ফিক্সেশন অফ দ্য টিস্যু। তো দেখেন দ্য মেকানিজমস অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য ফিক্সেশন, আপনাদের সেটাই আছে, এটা দুইটা জিনিস, একটা হচ্ছে হার্ডেন অ্যান্ড প্রিজার্ভ দ্য টিস্যু, আর দুই নম্বর হচ্ছে প্রিভেন্ট দ্য লস অফ স্পেসিফিক মলিকিউলস। ঠিক আছে, বলতে কোনো কিছু যাতে নষ্ট না হয়, ধ্বংস না হয়, আর টিস্যুটাকে হার্ড করছে, এটাই হচ্ছে আমাদের ফিক্সেশনের মেকানিজম। এরপরে আমরা এইম অফ ফিক্সেশনে যদি চলে যাই, যে অবজেক্টিভস বা এম যদি বলি, তো এক নম্বর হচ্ছে স্টেবিলাইজেশন অ্যান্ড হার্ডেনিং, টিস্যুটাকে আমরা হার্ড করে ফেলছি, ঠিক আছে, যেটা এই যে মিনিমাল ডিস্টরশন, সেলুলার ইন্টিগ্রিটি যাতে ঠিক থাকে। দুই নম্বরে দেখেন যে প্রিভেনশন অফ ব্যাকটেরিয়াল গ্রোথ, কোনো ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে এখানে যাতে ড্যামেজ করতে না পারে, স্টেরিলাইজেশন যাতে ঠিক থাকে। তিন নম্বরে খেয়াল করে দেখেন প্রিভেনশন অফ অটোলাইসিস অ্যান্ড পুইট্রিফ্যাকশন, এই যে অটোলাইসিস বা পুইট্রিফ্যাকশন এটা থেকে প্রিভেন্ট করে, কারণ কি যে সেল আপনার যখন এটা হচ্ছে কি বলে এটার নাম, ব্লাড সার্কুলেশন পাচ্ছে না, তখন লাইসোজোম গুলা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, লাইসোজোমাল এনজাইম গুলা কি করতে পারে, অটোলাইসিস করে ফেলতে পারে। এই জন্য আমরা কি করছি, আমরা ফিক্সেশন করছি। আরেকটা দেখেন প্রিজার্ভেশন অফ সেলুলার অ্যানাটমি, সেলুলার যে অ্যানাটমিটা, এই চারটা জিনিস আর কি খুবই খুবই ইম্পর্টেন্ট এইম অফ দ্য ফিক্সেশন, এটা মনে রাখতে হবে আমাদের। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের হচ্ছে আপনার ফিক্সেটিভস, ঠিক আছে, সরি আমরা এখান থেকে শীট থেকে পড়ে ফেলবো আর কি। ফিক্সেটিভস এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে কয়েক ধরনের ফিক্সেটিভ ক্লাসিফিকেশন আছে, দেখেন যে টিস্যু, সাইটোলজিক, তারপর হিস্টোকেমিক্যাল, এরপর আদার্স কিছু ফিক্সেটিভস আছে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি টিস্যু ফিক্সেটিভস, আপনার হচ্ছে সাইটোলজিক্যাল ফিক্সেটিভস, এগুলা থেকে প্রশ্নটা বেশি আসে, সাইটোলজিক ফিক্সেটিভস থেকে তো প্রশ্ন সরাসরি আসছে। এই দুইটা আমরা বেসিক্যালি মুখস্থ করবো, বাকিগুলো একটু রিডিং পড়ে রাখবো, যাতে প্রশ্ন আসলে হয়তো একটা দুইটা আমরা আনসার করতে পারি আর কি, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি মুখস্থ করবো টিস্যু এবং সাইটোলজিক ফিক্সেটিভ। এর পরের পেজে দেখেন কি কি আমরা মানে পরের একটা ছক আছে, দেখেন যে বায়োপসি প্রিজার্ভেশন মেথড, ট্রান্সপোর্ট লিকুইড কি নর্মাল স্যালাইন, বারবার প্রশ্ন আসে যে নর্মাল স্যালাইন ইউজ অ্যাজ এ ফিক্সেটিভস, না, এটা কি শুধু ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে ইউজ করা হয়। ফিক্সেটিভস এখানে কি কি আছে দেখেন, আমরা অলরেডি এই পাশ থেকে ফিক্সেটিভস এর যে সাইটোলজিক, টিস্যু ফিক্সেটিভস, এগুলোর নাম কিছুটা আমরা পড়ে যাচ্ছি, ওই জিনিসগুলো এইখানে। তো এই রিডিং পড়লে যতটুকু মনে থাকে আমরা বাম পাশের পেজেই পড়ে যাচ্ছি, তো এখানে আর নতুন করে পড়ার কিছু নেই। ফ্রিজিং, আমরা ওই শুরুতে বলে আসছি যে আমরা ফ্রোজেন সেকশন করছি কি লিকুইড নাইট্রোজেন দিয়ে, আরেকটা করতে পারি ওই যে কোল্ড আইস বা ওই যে কি বলে কার্বন ডাই অক্সাইডের যে ফ্রিজিং কার্বন ডাই অক্সাইড, এটা দিয়ে আর কি। এরপরে স্টেইনিং, আমরা এত বেশি এখান থেকে পড়ার আমাদের কিছু নাই, আমরা এগুলা পড়বো না আর কি। এরপরে আমরা চলে যাব আমাদের চলে আসেন হচ্ছে আপনারা 81 নাম্বার পেজের যে রুটিন ফরমালিন বা এগুলো বলা আছে। প্রথম যে কয়েকটা কথা, যে ফরমালিন সোল্ড এজ 40% ওয়াটার সলিউশন, যেটা আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে এই ইউজড এজ 10% সলিউশন, এই কথাটা মনে রাখতে হবে যে 10% সলিউশনটা আমরা ইউজ করি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা একটু জাস্ট রিডিং পড়বেন। পরের যে কথাটা ফিক্সেটিভস এর ক্ষেত্রে প্রথম লাইনটা মার্ক করতে হবে আর কি, যে ভলিউম শুড বি 10 টাইমস অফ দ্য টিস্যু, কন্টেইনার লার্জ হতে হবে এবং যতটুকু টিস্যু তার 10 টাইমস ভলিউম দিতে হবে আর কি। ওকে, এরপরে হচ্ছে ফ্যাক্টরস, যে অ্যাফেক্টিং ফিক্সেশনে চলে আসেন পিএইচ। পিএইচ ফিজিওলজিক রেঞ্জে থাকতে হবে 4 থেকে 9 এর মধ্যে। বেস্ট হতে হবে কতটুকু, মানে আলট্রা স্ট্রাকচার যদি আমরা প্রিভেন্ট করতে পারি, আমাদের ব্লাডের যে পিএইচ 7.2 থেকে 4 এর মধ্যে রাখতে হবে আর কি। অসমোলারিটি, যদি হাইপারটনিক হয় তাহলে টিস্যু থেকে ফ্লুইড বের হয়ে আসবে, যদি হাইপোটনিক হয় তাহলে এখান থেকে টিস্যু ভিতরে গিয়ে সোয়েলিং হবে, হ্যাঁ, তাহলে কি হতে হবে, আইসোটনিক হতে হবে সবসময়। ওকে, আর ভলিউম তো আমরা এখানে দেখেন 15 থেকে 20 বলা আছে, নর্মালি সব জায়গাতে 10 টাইমস, আমরা একটু আগে উপরেও 10 টাইমস বললাম, ওই 10 টাইমসটাই পড়বেন, এর বেশি কিছু আমাদের এখান থেকে পড়ার দরকার নেই। তারপরে যে অ্যালকোহল প্রিজারভেটিভস কি কি আছে, এই নামগুলো একটু মনে রাখবেন, পরের পেজে আর কি, 82 নাম্বার পেজে শুরুতে। আচ্ছা, এরপরে ওই যে ফ্রিজিং, ফ্রিজিং করতে গেলে আমরা কি কি, যে লিকুইড নাইট্রোজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড, আইস, তারপরে অ্যারোসল স্প্রে, হ্যাঁ, এই জিনিসগুলো আর কি ফ্রিজিং। তারপরে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি তো আমরা ওখানে একটু পড়ে আসছি যদিও। তারপরে যেটা এখানে যে ইউজ, পরের পেজে 83 নাম্বার পেজে ক্যাটাগরাইজেশন করছি আমরা আনডিফারেন্সিয়েটেড মেলিগন্যান্ট টিউমার্স এর মধ্যে, লিউকেমিয়া লিম্ফোমার মধ্যে আমরা ক্যাটাগরাইজেশন করছি। ডিটারমিনেশন অফ দ্য সাইট অফ দ্য অরিজিন অ্যান্ড মেটাস্টেটিক টিউমার, সেটা আমরা করছি আর কি, ডিটারমিনেশন করছি। আর একটা হচ্ছে ডিটেকশন অফ দ্য মলিকুল, যেটার কি প্রগনোস্টিক বা থেরাপিউটিক সিগনিফিকেন্স, আগে পড়ে আসছি আমরা, এখানেও জাস্ট শুধু এতটুকু ইউজটা পড়বেন, বাকি আমাদের এত আর কিছু তেমন এখান থেকে পড়ার নাই আর কি। পরের পেজে এই যে আপনাদের শিটে দেখেন যে সাইটোপ্যাথোলজি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রির পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা এখান থেকে পড়বো আমরা।
হ্যাঁ, এই জিনিসগুলা আপনার হচ্ছে কি যেখান থেকে আপনার প্রশ্ন আসছে আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি, বাকিগুলো একটু রিডিং করবেন। আর এখান থেকে আমাদের আর তেমন কিছু পড়ার নেই, আমরা একদম লাস্টলি একটা চ্যাপ্টার আমরা এখন পড়বো, মানে টপিক একটা পড়বো। 91 নাম্বার পেজে দেখেন রেডিও অ্যান্ড কেমো সেন্সিটিভ টিউমার। এখানে দেখেন কিছু রেডিও সেন্সিটিভ টিউমার আছে, রেডিও রেজিস্ট্যান্ট, কেমো সেন্সিটিভ, কেমো রেজিস্ট্যান্ট টিউমার আছে। একটা সময় প্রশ্ন আসছে এখান থেকে, 16-17 সালের দিকে প্রশ্ন আসছে। রিসেন্টলি এই জায়গাটা থেকে তেমন প্রশ্ন আসে নাই। সো আগের যদি চিন্তা করি তাহলে এটাকে ট্রিপল এস্টার অ্যাটলিস্ট ট্রিপল এস্টার টপিক হিসেবে রাখতে হয়, বাট আবার রিসেন্ট 4-5 বছর এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে নাই। সো এটা ওই যেটা করতে হবে যে বারবার এই যে আমরা কতগুলো ছক পড়েছি যে এই জিনিসটা কেমন কেমন হবে, এর উদাহরণ কোনগুলো, ওর উদাহরণ কোনগুলা, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা ইনফিনিটি যেটা বলেই দিয়েছি সেটা তো আপনাকে টানা মুখস্থ করতেই হবে। বাকি জায়গাগুলোতে এই যে ছকগুলো আছে যেগুলো একটু কম গুরুত্ব দিয়েছি, ট্রিপল এস্টার বলেছি বা পড়বেন বলেছি শুধু, সেই জায়গাগুলোতে খেয়াল করে শুধুমাত্র মানে বারবার বারবার এই জিনিসটা রিডিং পড়বেন। সকালে পড়া শেষ করলাম, পড়া শুরু করার আগে একবার আজকে এই যে রেডিও সেন্সিটিভ টিউমারের নামগুলো রিডিং পড়বো। সকাল থেকে পড়া শুরু করলাম 8টা থেকে, কথা কথা আমি 10টায় পড়া শেষ করছি। পড়া শেষ করার সময় আপনি আরেকবার একটু যে আমি রেডিও সেন্সিটিভ টিউমার গুলো পড়ছিলাম তখন আমি আরেকবার একটু 2-3 বার একটু রিডিং দিই। শুরুতে 5 মিনিট একবার রিডিং করলেন, 4-5 বার নামগুলা মনে মনে আওড়াইলেন। আবার যখন আপনি পড়া শেষ করছেন 2 ঘন্টা 5 ঘন্টা পরে আবার আপনি এগুলো মনে মনে আওড়াইলেন। এভাবে যতটুকু আপনার মনে থাকে ততটুকু চেষ্টা করবেন, কারণ এই নামগুলা একদম টানা টনটনা মুখস্থ করতে গেলে আপনার প্রেশার বেশি হবে আপনার উপরে। পড়াশোনার বাকি জিনিসগুলো, নর্মাল সহজ জিনিসগুলো যেটা বুঝে মনে রাখতে হচ্ছে, এই জিনিসগুলো আপনার হচ্ছে সহজে মাথা থেকে চলে যাবে, কনফিউশনে পড়ে যাবেন আর কি। ঠিক আছে, সো এই জিনিসটাই করবেন আর কি। এখান থেকে বারবার একটু রিডিং পড়ে যতটুকু মনে রাখা যায় সেটা করবেন। সো আজকে আমাদের নিওপ্লাসিয়া সম্পর্কে এটাই ছিল আমাদের শেষ টপিক। তো সবাইকে ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে আশা করি শুনেছেন। যতটুকু আমাদের এখান থেকে ক্লিয়ার করে আপনাদের বোঝানো পসিবল ছিল, তারপরে কোনটা ইম্পর্টেন্ট বেশি কোনটা কম ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে চেষ্টা করেছি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। কিছু এক্সট্রা ইনফরমেশন ছিল যেগুলো ছবি তুলে নিতে বলেছি বা একটু নোট করে নিতে বলেছি, আশা করি সেগুলো নোট করে নেবেন। এভাবেই যদি জিনিসটা একটু পড়াশোনা করেন আর আপনাদের এর সাথে ডেন্টিস্টটা বা ওই যে এসবিএ পার্ল যেটা আমাদের কি বলে সিঙ্গেল বেস্টের জন্য আছে, এই জিনিসগুলো যদি আপনি একটু ফলো করার চেষ্টা করেন, লেকচার শিট তার সাথে আমি প্রশ্নগুলো সলভ করব, লেকচার শিটেও কিছু প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করব। দেখবেন আমরা যতটুকু আজকে লেকচার দিয়েছি ডেলিভারি, এর ভিতরেই সবগুলো ম্যাক্সিমাম প্রশ্নের স্টেমগুলো আপনি পাবেন। হয়তো 1-2টা স্টেম হতে পারে যেটা আপনি আলাদা পাবেন, কিন্তু মোটামুটি 90-95% পড়াশোনা সব এটার ভিতরেই আপনি পাবেন। সো লেকচারটা মনোযোগ দিয়ে কয়েকবার শুনবেন এবং যেটা এক্সট্রা সেগুলো নোট করবেন, লিখে লিখে পড়বেন, কোশ্চেন সলভ করবেন। তাহলে আশা করি আপনাদের এই নিওপ্লাসিয়া নিয়ে যতটুকু প্রবলেম আছে সবই সলভ হবে। এরপরেও আপনারা যদি পড়তে গিয়ে কোনো জিনিস মনে হচ্ছে যে ক্লিয়ার না, সমস্যা হচ্ছে, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা নক করবেন বা অফিসিয়ালি জানাতে পারেন। আমরা আমাদের মেন্টর বা আমি নিজেও আপনাদের যতটুকু প্রবলেম আছে সেগুলো ইনশাল্লাহ আমরা সলভ করবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যাতে আপনাদেরকে যে সার্ভিসটা দিয়ে যাচ্ছি, এডুরেন্ট যে সার্ভিসটা দিচ্ছে, এটা যেন আরো উন্নত করতে পারি আমরা দিনকে দিন। এবং আপনাদের জন্য দোয়া থাকলো, আপনাদের যে টার্গেট নিয়ে পড়াশোনা করছেন, কষ্ট করছেন, আপনাদের স্বপ্ন পূরণ হোক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।